নমস্কার, আমি সিমরান। আজ আপনাদের জন্য একটু অন্য রকমের নিবেদন, অ্যাডভেঞ্চার। আজকের নিবেদনে রাজস্থানের মরুভূমিতে ঘুরতে নিয়ে যাব আপনাদের। মরুভূমিতে দিবানিশি যাপন করাবো, তাও আবার তাঁবুতে। বৈজ্ঞ বন্ধুর খোঁজে সাংবাদিক অংশুমান রায় ছুটে যাবে রাজস্থানের পুষ্কর শহরের মরুভূমিতে। তারপর কি হয় তার সঙ্গে? এই অভিজ্ঞতায় কে তার সঙ্গ নিল? সে কি তার বন্ধুকে খুঁজে পাবে? আজ আমাদের সঙ্গে বিশেষ একটি চরিত্রে অভিনয় করছেন কণ্ঠশিল্পী রনিত চ্যাটার্জি। তার কাছে আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, অংশুমানে পঞ্চম অভিজ্ঞতার ছায়াময়। গল্প পাঠে অনুভব, গল্পের সূত্রধর আমি সিমরান। 10ই অক্টোবর। আজ আমার জন্মদিন। আমি 38 বছর পূরণ করলাম। কিন্তু এই 38 বছরের জীবনে আমি থিতু হতে পারলাম না কিছুতেই। মর্নিকাকে বিয়ে করলাম, একটা মেয়ে হলো, কিন্তু দামাল অংশুমান, সেই দামাল ছেলেটাই রয়ে গেল। গতকাল রাত 12টায় মর্নিকা আমায় শুভেচ্ছা জানায়, আমিও ওকে ধন্যবাদ বলি। আজ আমাদের বেরোনোর কথা। মর্নিকাই বলল যে ও বেরোবে। শুধু তো বাড়ি থেকে অফিস আর অফিস থেকে বাড়ি করো, আমারও কোথাও তেমন বেরোনো হয় না। চলোই না, জন্মদিনে এ ছুতোই কোথাও একটা বেরিয়ে আসি। জিজ্ঞেস করেছিলাম কোথায় যাবে। উত্তরে মর্নিকা বলল, মেয়েকে রেখে লং ড্রাইভে তো যাওয়া যাবে না, তাহলে বরং চলো কোনো মন্দিরে পুজো দিয়ে আসি আর ফেরার পথে খেয়ে ফিরবো। অগত্যা, আমি কোনোদিনই মর্নিকার কথা ফেলতে পারি না, আজও পারলাম না। ছোট থেকে ওর ওপর খুব মায়া। এই মায়া কবে যে ভালোবাসায় পরিবর্তন হয়েছিল তা বুঝিনি আমি। আমাদের মেয়ের নাম ময়ূরী, বয়স 3 বছর। শেষ 3 মাস ধরে জ্বরে ভুগছিল, এখন কিছুটা ভালো আছে। মাসিমেশোর কাছে ওকে রেখে আমি আর মর্নিকা খেতে গেছিলাম। প্রাথমিকভাবে কথা হচ্ছিল আমাদের কাজ আর ফেলে আসা দিন নিয়ে। হঠাৎ করে কিভাবে জানি ভূত আর অদ্ভুতের মিশ্রণে কথাটা এলো। কি যেন একটা কথার পরিপ্রেক্ষিতে আমি বললাম, আসলে এমন অনেক কিছুই আছে যা আমাদের সাধারণ জীবনে বিশ্বাস করা শক্ত। বললেই হলো নাকি? আম গাছে কোনোদিন কলা হবে? ওগুলো তো এক্সেপশন, কিন্তু আমার মতো দেখতে আরেকজন মানুষ নিশ্চয়ই কোথাও আছে। সে হয়তো ক্রিমিনাল এবং তার ক্রাইমের জন্য আমাকে ফল ভোগ করতে হতে পারে। মরণ কোনো ভালো কথা নেই না? ভালো খারাপের কথা নয় মর্নিকা, কথাটা হলো অদ্ভুতের। তোমার বিশ্বাস হবে যদি বলি 3 বছর ধরে একটা মেয়ের আত্মা অপেক্ষায় ছিল, শুধুমাত্র এই কারণে যে তাকে যে খুন করেছে তার ওপর প্রতিশোধ নেবে বলে। কে খুন করেছে? না, তার না হতে পারা শ্বশুর। তোমার সেই পুকুর পাড়ের অভিজ্ঞতা? হ্যাঁ, আসলে কি জানো, অনেক এমন কিছু আছে যা বিজ্ঞান নিজেও বোঝেনি, তাই অন্য কেউ বোঝাতে পারেনি। তার মানে তুমি ভূতের পাশাপাশি অদ্ভুতেরও বিশ্বাস করো? ভূতুরে ব্যাপার ভূত ঘটায়, আর অদ্ভুতুরে ঘটনা ঘটায় ভগবান। আমি ভূতেও যেমন বিশ্বাস করি, আবার সেই সঙ্গে ভগবানেও বিশ্বাস করি। খারাপের পাশে ভালোও আছে, এটা মানো তো? হ্যাঁ, তা মানে। সেটা তো দাদা ভাইয়ের চলে যাওয়ার পরেই বুঝেছি আমি। তুমি তো সেটা জানো, নতুন কিছু না তো তোমার কাছে। অর্জুনের চলে যাওয়াটা আমার কাছেও বড় একটা ধাক্কা, যেটা রেশ আমি কোনোদিন ভুলতে পারিনি। দাদা ভাইয়ের তুমি এই রেস্তোরাঁতেই খেতে আসতে না? আমি ইশারায় হ্যাঁ বুঝিয়ে দিলাম। তারপর বললাম, তোর দাদা মারা যাওয়ার পর মনে হয় জন্মদিন আসা মানে 1 বছর আরও মৃত্যুর দিকে এগিয়ে গেলাম।
মানুষের মৃত্যু বড্ড আনপ্রেডিক্টেবল, কখন আসে কখন নেই। মর্নিকা হালকা হেসে বলল, তুমি ভাবুক সেটা জানতাম, কিন্তু তুমি যে ফিলসফিক্যাল তা তো জানতাম না। আমি উত্তর দিতে পারলাম না, কারণ হঠাৎ একজন চেনা ব্যক্তিকে দেখে কথা বন্ধ হয়ে গেল আমার। দেখি অর্ণব এগিয়ে আসছে। অর্ণব আমার বন্ধু অর্ণর ভাই। অর্ণ একজন বিজ্ঞানী, যে শেষ কয়েক বছর ধরে কি একটা বিষয় নিয়ে গবেষণা করছে, আর সেই গবেষণার জন্য কোনো এক অজ্ঞাত জায়গায় গা ঢাকা দিয়েছে। সে কোথায় গা ঢাকা দিয়েছে তা কেউ জানে না। তা অর্ণব এখানে কি করছে তা বুঝলাম না। আমি ডাকলাম, অর্ণব। ডাক শুনে ফিরে তাকালো সে, তারপর হাসি মুখে এগিয়ে এলো আমাদের টেবিলের দিকে। ও হাসছে, কিন্তু তাও যেন খুব কষ্ট করে। কি সৌভাগ্য আমার, আমি তো তোমার কথাই ভাবছিলাম কয়েকদিন ধরে। কথাগুলো বলেই গম্ভীর হয়ে গেল অর্ণব। তারপর বেশ চাপা গলায় বলল, আমায় একটু সময় দিতে পারবে অংশুদা? তোমার সাথে একটু দরকার ছিল। আজকে তো হবে না, তুই কাল দেখা করতে পারবি? কাল? আচ্ছা আচ্ছা, কোথায় দেখা করবে আর কবে দেখা করবে সেটা তো বলো। চলে আয় না আমার অফিসে, দুপুর 1:30 নাগাদ। বেশ, কাল তাহলে তোমার অফিসেই যাচ্ছি। কথাটা বলা মাত্রই মর্নিকার দিকে চোখ গেল ওর। হাসি মুখে মর্নিকাকে অর্ণব জিজ্ঞেস করলো, আরে মর্নিকা যে, পাড়া ছাড়ার পর তো আর কোনো যোগাযোগই রাখি না। তুইও কি যোগাযোগ রাখতে চেয়েছিস অর্ণব? কেন রাখিনি সেটা যদি তুই জানতিস। আমি জানি তো অর্ণব, সবটা জানি আমি। তুই ভিতুর মতো চলে গিয়েছিলিস। না, অর্ণব কোনোদিন পালিয়ে যায় না ভিতুর মতন। আমি চলে গেছিলাম কারণ, থাকো সব কথা, অর্জুনদের খবরটা পেয়ে খুব খারাপ লাগলো। মর্নিকার এই প্রশ্নের জবাব অর্ণব দিল না। সে হাসি মুখে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে হনহনিয়ে বেরিয়ে গেল। অর্ণব বেরিয়ে যেতেই আমি বললাম, বেচারাকে ওভাবে না বললেই পারতে। এমনিতেই তুমি আমাকে বিয়ে করায় ও বেচারা ছ্যাঁকা খেয়েছে। মর্নিকা আমাকে আর চোখে দেখে খুব শান্তভাবে ধীরে ধীরে কেটে কেটে উত্তরে বলল, ওর জন্য খুব দরদ দেখতে পাচ্ছি। দরদ না, ছোট থেকেই আমার নেওয়াটা ছিল, তাই আর কি। থাক, বেশি বলো না, না হলে এমন কিছু বলে দেব। তুমি এত চটে আছো কেন? ওরা দুই ভাই সমান, যেমন অর্ণব তেমন অর্ণদা শ্রীনন্দাদির জীবন নষ্ট করেছে। তুমি কিভাবে জানলে? শ্রীনন্দাদি আমাদের ভাড়াটে ছিল। জেঠু 2 বছর আগে মারা গেলেও জেঠিমা এখনো বেঁচে আছেন। জেঠিমাই বলল সবটা, নইলে আর জানবো কোথা থেকে। ঠিক আছে, কাল অর্ণব আসুক, দেখা যাক কি বলেও। যাই বলো, বেশি ঘাড় পেতো না কিন্তু। আমি বেশি কিছু বললাম না, কিন্তু আমার মন বলছে আমাকে জড়িয়ে পড়তেই হবে। দেখা যাক কি লেখা আছে ভবিষ্যতে। 11ই অক্টোবর। আজ অর্ণব দেখা করতে এসেছিল। আমি যেটা শুনলাম সেটা বেশ অবাক করলো আমাকে। এই ঘটনার সঙ্গে আমাকে জড়াতেই হবে, নইলে একটা সাংঘাতিক অভিজ্ঞতা থেকে বাদ পড়ে যাব। যাই হোক, ঘটনাগুলো আগে সাজিয়ে লিখে দিই। দুপুর 1:30 নাগাদ খাওয়া শেষ হতেই আমাদের অফিসের ডি গ্রুপ স্টাফ গণেশদা বলল, কে এক বাবু নাকি আমার সঙ্গে দেখা করতে এসেছে। অর্ণবী এসেছে বুঝে আনতে বললাম। ঘরে এসে টেবিলের উল্টো দিকে বসলো অর্ণব। অদ্ভুত একটা পরিবর্তন এসেছে ওর মধ্যে। আগের থেকে অনেকটা রোগা হয়ে গেছে। নাকের তলায় সরু গোঁফ, চোখে গোল ফ্রেমের চশমা, গায়ে ডিপ নীল রঙের জামা হলহল করছে। কোমরের জিন্সটা কোনো মতে টাইট করা। একই অবস্থা। নিজস্ব কিছু কাজ ছেড়ে নিয়ে বসলাম কথা বলতে। বসে জিজ্ঞেস করলাম,
চা খাবি? চায় না বলতেই সোজা কাজের কথায় গেলাম। বল এবার কি বলবি বলেছিলিস। কিছুক্ষণ বসে নিজেকে গুছিয়ে নিল, তারপর খুব চাপা গলায় বলল, দাদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না অংশুদা। মানে? অবাক হয়ে প্রশ্ন করলাম আমি। দাদা একটা কি আবিষ্কার করছিল খুব গোপনে, আর সেটা নিয়ে কাজ করতে করতে। কবে থেকে খুঁজে পাচ্ছিস না অন্যকে? মাস তিনেক, বছর তিনেক ধরেই একটা আবিষ্কার নিয়ে ব্যস্ত ছিল দাদা। তা মাস তিনেক আগে কাউকে কিছু না বলে কোথায় যেন চলে গেল। তারপর আজ অবধি আমাদের কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই, না অফিস না পরিবার। অফিস মানে দাদা যে বৈজ্ঞানিক সংস্থার সাথে জড়িত ছিল আর কি। অর্ণর সঙ্গে আমার শেষ দেখা বছর তিনেক আগে। তখন ও আমাকে বলেছিল খুব তাড়াতাড়ি ও বিখ্যাত হয়ে যাবে। কেন, কিভাবে, তা কিছুই বলেনি। আজ যেটা শুনলাম সেটা শুনে মনে হচ্ছে এই বৈজ্ঞানিক কারণেই বিখ্যাত হবার স্বপ্ন জেগেছিল ওর মনে। শ্রীনন্দার ব্যাপারে মর্নিকা যেটা বলেছে সেটা মনে পড়লো আমার। জিজ্ঞেস করলাম, শ্রীনন্দা কেমন আছে? অর্ণব কিছুক্ষণ মাথা নামিয়ে বসে থেকে দীর্ঘশ্বাস ফেললো আগে, তারপর হতাশভাবে বলল, বৌদিটি ভেঙে পড়েছে খুব। চিন্তায় চিন্তায় তো বেচারা একদম ভেঙে পড়েছে। পুলিশে যাসনি? কিসের ভিত্তিতে যাবো বলো তো অংশুদা? কোনো ক্লু নেই, কোনো বিপদ হয়েছে কিনা সেটাও বুঝতে পারছি না। তাছাড়া বৌদি নিজেও চায় না ব্যাপারটা নিয়ে জল খোলা। শ্রীনন্দার সঙ্গে অর্ণর সম্পর্ক কেমন ছিল? ওপর ওপর ভালো, কিন্তু তলায় তলায় খুব খারাপ। ডিভোর্স যে হয়নি সেই রক্ষে। সবকিছুই আলাদা ওদের। কোনো ইস্যু তো নেই ওদের, তাই না? এক ঘরে এক খাটে শোয় মাত্র। শারীরিক তো দূর, মানসিক সম্পর্কটাই তৈরি হয়নি এতদিন। কিভাবে আশা করছো অংশুদা? এমন কেন? মানে কি নিয়ে ঝামেলা ওদের? দাদাকে তো তুমি চেনোই অংশুদা। পড়াশুনোতে ভালো হলেও উদ্দাম জীবনযাপনই দাদার ঝোঁক ছিল বেশি। বিয়েতে দাদার মত ছিল না, কিন্তু শ্রীনন্দা দিয়ে এক প্রকার জোর করেই বিয়ে করে। ওর ইচ্ছেতেই বিয়েটা হয়, দাদার মত ছিল না। বুঝলাম সবটা। আচ্ছা একটা কথা, আমি থামলাম। অর্ণ কি নিয়ে রিসার্চ করছিল সেটা জানতে ইচ্ছা করছে আমার। ভেবে নিয়ে বললাম, অর্ণ কি নিয়ে রিসার্চ করছিল সেটা একবার দেখতে চাই আমি। আমার কথা শুনে অর্ণব হাসি মুখে বলল, আমি জানতাম তুমি এসব কথা বলবে। দাদার দুটো ডায়েরি এনেছি, দেখো, একবার পড়ে দেখো, যদি কিছু পাও। কথাটা বলেই কাঁধের ব্যাগ থেকে দুটো ডায়েরি বার করে টেবিলের ওপর রাখলো। ডায়েরি দুটো মাঝারি আকারের, একটার রং হলো ব্রাউন, অন্যটা হলো কালো। আমি ডায়েরি দুটোর ওপর চোখ বুলিয়ে অর্ণর দিকে তাকিয়ে শান্তভাবে প্রশ্ন করলাম, আমার থেকে কিরকম সাহায্য আশা করছিস? তোমার অনেক অভিজ্ঞতা অংশুদা। যদি দাদার কিছু হয়, আমি চাই তুমি সেই খবরটা আমায় এনে দাও। আমি পড়লাম মহা ফাঁপড়ে। এখন কোথায় রয়েছে অর্ণ? ভাবলাম এটা নিয়ে কিভাবে এগোবো বুঝলাম না। বললাম, ঠিক আছে সময় দে, তারপর জানাচ্ছি আমি। অর্ণব চলে যাচ্ছিল, আমি ওকে থামিয়ে দিলাম। বললাম, একবার শ্রীনন্দার সঙ্গে কথা বলাবি? আরও কিছু জানার দরকার, সেটা না জানলে। অর্ণ হাসি মুখে জানালো যে কাল বিকেলে আমার বাড়িতে নিয়ে আসবে শ্রীনন্দাকে। যদি আমার ডায়েরি পড়া হয়ে গিয়ে থাকে তাহলেই আনবে। আমি জানি এই ডায়েরি পড়া হয়ে যাবে। চোখ বুলিয়ে যা বুঝেছি বেশিক্ষণ লাগবে না এই ডায়েরি পড়তে। দেখা যাক কি আছে ওই ডায়েরি দুটোয়। অক্টোবর রাত 2টো।
আজ রাতেই আমি দুটো ডায়েরি পড়ে ফেললাম। প্রথম ডায়েরিতে বিশেষ কিছু পাইনি, কেবলমাত্র একটা এন্ট্রি ছাড়া। 4 বছর আগের ছোট্ট একটা এন্ট্রি। সেই এন্ট্রিটি কি সেটা আমি এখানে তুলে দিচ্ছি। তেসরা জানুয়ারি একটা অদ্ভুত চিন্তায় মাথায় এসেছে, সেটা নিয়ে কাজ শুরু করতে হবে। জানি না কাজটা সাফল্য পাবো কিনা। বিজ্ঞানী অর্ণ কি হার মেনেছে কোনোদিন? আজ অব্দি তো মানেনি। আমি যে সংস্থায় কাজ করি সেই সংস্থায় বিভিন্ন দলে ভেঙে কাজ করি। আমার দলে মোট 6 জন আর আমাকে নিয়ে 7 জন। যে বিষয়টা নিয়ে আমি রিসার্চ করব ভেবেছি সেটা বেশ ইন্টারেস্টিং। ডায়েরিতে লিখতে কোনো অসুবিধা নেই। আমি বয়স কমানোর চেষ্টা করব। মানুষ বৃদ্ধ হবার পর মৃত্যু অনিবার্য, তবে এত সহজে সাধারণ মানুষ মরতে চায় না। এই ইচ্ছে শতকরা 90% মানুষেরই। আর সেখান থেকে আমার এই চিন্তা। আমার চিন্তার পিছনে সুকুমার রায়ের বড় একটা ভূমিকা আছে। সেই যে পড়েছিলাম না আবোল তাবলে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দস্যু প্রবৃত্তি যদি কমানো যায় সেটাও দেখতে হবে। সুধার সঙ্গে কথা বলবো, সঠিক মতামত সুধাই দিতে পারবে। অবাক হলাম। চিন্তা ভাবনা খুব ভালো, কিন্তু আবিষ্কার কি হয়েছিল? কোনো খবরের কাগজে তো দেখিনি। পরের ডায়েরি খুলেও তেমন এন্ট্রি পেলাম না, কেবল 2টো এন্ট্রি বেশ ইন্টারেস্টিং লাগলো আমার। প্রথম এন্ট্রি যেটা চোখে পড়লো সেটা বেশ ভাবিয়ে তুললো আমাকে। 2 বছর আগের এন্ট্রি সেটা। এন্ট্রিটা 3 থেকে 4 বার পড়লাম, সেটা তুলে দিচ্ছি এখানে। নতুন উপায় বার করেছি, যদি এর জন্য দায়ী খানিক অর্থের সুধা। মানুষ বয়স কমিয়ে দিতে পারবো আমি, কিন্তু দস্যুবৃত্তি তা আমি কমাতে পারবো? যদি পারিও, কিভাবে পারবো সেটা? ইঞ্জেকশন দিয়ে ইনজেক্ট করতে হবে ওষুধ? এটার জন্য আরেকটু গবেষণা লাগবে। একদিন সুধার সঙ্গে কফি খাচ্ছি, সুধা তখন বলল, একটা দিক দিয়ে কেন ভাবছো? আমি আবার ভাবা শুরু করলাম। এখনো এই বিষয়ের উপর কাজ চলছে। এর মধ্যেই সেদিন সুধা আবার বলল, এটা তৈরি হওয়ার পর কার ওপর প্রয়োগ করবে সেটা ভেবে দেখেছো? কার ওপর বলতে? এসব জিনিস কি যার তার উপর প্রয়োগ করা যায়? জেনে শুনে কি কেউ রাজি হবে? এর অ্যান্টিডোট কিন্তু তৈরি করনি তুমি। কথাটা খুব একটা ভুল কিছু বলেনি সুধা। মানুষ শিক্ষিত হচ্ছে ঠিক কথা, কিন্তু এইসব ব্যাপারে তাদের ভয় একেবারে 5 শিখে 5 আনা। এইরকম রহস্যময় অভিজ্ঞতা থেকে নিজের থেকে বাদ হয়ে যাবে বহু মানুষ, কারণ তাদের ভয় তাদের আসতে দেবে না। তাহলে কার ওপর প্রয়োগ করব? পরীক্ষা তো করতেই হবে। আগে শেষ তো করি কাজ, তারপর ভাবা যাবে না হয়। এন্ট্রিটা পড়ে ভাবলাম, কি এমন আবিষ্কার করেছিল যেটা আসতে সবাই ভয় পাচ্ছে? বয়স কমানোর কি উপায় আছে আদৌ? আর কিছু লেখা আছে কিনা দেখতে গিয়ে আরেকটা এন্ট্রি দেখলাম। 4 জুলাইয়ের পর 3 মাস কেটে গিয়েছে। অক্টোবর মাসের 15 তারিখ একটা এন্ট্রি করা আছে দেখলাম। আর এই এন্ট্রিটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা এন্ট্রি। এই এন্ট্রিটা এই জন্যই গুরুত্বপূর্ণ কেননা এখান থেকেই জানা যাবে অর্ণ কোথায় গেছে। এই এন্ট্রি পুরোটা পড়াবো না, শেষের কিছু অংশ পড়াবো, কারণ সেগুলোই বেশি চোখ টানবে। সুধা ঠিকই বলেছে, এই আবিষ্কার শহরের সাধারণ মানুষ জন্য না। তাই স্থির করেছি অনেক দূরে চলে যাব। সেরকম হলে কলকাতা শহরটাকেই ছেড়ে দেব। আমার দরকার এমন কিছু মানুষ যাদের গায়ে শিক্ষার হাওয়া লাগেনি,
যারা দুবেলা দুমুঠো খাবার জন্য কেঁদে মরে, যাদের লজ্জা নিবারণের বস্ত্রটুকু নেই। এরকম মানুষ একমাত্র মরুভূমির মাঝখানেই পাবো, আর ভারতবর্ষের মরুভূমি তো একমাত্র রাজস্থানেই আছে। আমি কিছুদিনের মধ্যেই রাজস্থানে যাব। ট্রেনে যেতে বড্ড সময় লাগবে, তাই ঠিক করেছি আমি প্লেনে যাব। ব্যক্তিগত সোর্স লাগিয়ে টিকিটের ব্যবস্থা তো করে ফেলব, কিন্তু আমার ভাবনা সুধাকে নিয়ে। সংস্থার কাউকে না জানালেও সুধাকে জানাতেই হবে। ওর জানার অধিকার আছে, ও আমার সহকর্মী। সুধাকে সঙ্গে নিচ্ছি না, নেবই বা কেন? সব কাজ কি ঠিক করেছে ওর সঙ্গে? সাফল্য আমি পাবো ঠিকই, কিন্তু ফিরতে পারবো কিনা জানি না। বাড়ির লোকের সঙ্গে আর হয়তো দেখা হবে না আমার। মা, বাবা, ভাই, শ্রীনন্দা। মেয়েটাকে বিয়ে করতে চাইনি ঠিকই কথা, কিন্তু খুব মায়া ওর ওপর। আর সুধা? থাক, আর মায়া বাড়িয়ে কাজ নেই। লেখা বন্ধ করা যাক। যে কটা দিন আছি বাড়ির লোকের সঙ্গে সময় কাটাই। রাজস্থান, যাক তবু একটা ক্লু পাওয়া গেল। কিন্তু কি এমন এক্সপেরিমেন্ট যে আর ফিরে আসতে পারবে না সে? এরপর শেষ এন্ট্রি 30শে অক্টোবর। সেখানে লেখা আছে ও রাজস্থান বেরিয়ে গেছে। ওর ফ্লাইট 7:43। আমার কাজ হবে দুজনের সঙ্গে দেখা করা, 1 শ্রীনন্দা আর 2 সুধা। দেখা যাক কি হয়। 16ই অক্টোবর, আজ রবিবার। শেষ 5 দিনে এত কিছু হলো যে ডায়েরি লিখতে পারিনি আমি। গত কয়েকদিনের মধ্যে কি হয়েছে সেগুলো অল্প করে লিখে রাখি, যাতে ঘটনার প্রবাহ বুঝতে সুবিধা হয়। 12 তারিখ শ্রীনন্দাকে নিয়ে অর্ণব আমার বাড়িতে আসে। আমার প্রথম কাজ ছিল অর্ণব ডায়েরি ফেরত দিয়ে দেওয়া, এবং দ্বিতীয় কাজ শ্রীনন্দার সঙ্গে কথা বলা। শ্রীনন্দার বয়স 30 বছর, পরনে হালকা সোনালি রঙের চুড়িদার, চোখে সরু ফ্রেমের চশমা এবং গায়ের রং বেশ ফর্সা। ছোট থেকেই শ্রীনন্দা আমার খুব ভালো বন্ধু, কাজেই আমার সঙ্গে অনেক কিছু শেয়ার করবে এটাই স্বাভাবিক। আমাকে ছোট থেকেই তুই বলে ডাকেও, এবং নাম ধরেই ডাকে। তুই ওকে খুঁজে বার করবি বলেছিস, সেটা শুনে ভালো লাগলো। তোর উপরেই একমাত্র ভরসা আছে আমার। যদি তোকে সঙ্গে নিয়ে যাই আমার, তুই যাবি আমার সঙ্গে? আমি ওকে রাজস্থান নিয়ে যেতে চাইছিলাম, যদি শ্রীনন্দাকে দেখে অর্ণর মন গলে। আমার প্রশ্নের উত্তরে শ্রীনন্দা কিছু বলল না, কেবল ইশারায় না বুঝিয়ে দিল। জিজ্ঞেস করলাম, যাবি না কেন? তুই গেলে তো ফিরেও আসতে পারে। আসবে না, আমাদের মধ্যে সেই মানসিক সম্পর্ক তৈরি হয়নি, সেটা কি জানিস না তুই? আমি কেবল একটা কথাই বলতে পারি, তুই ভালো থাকিস, সাবধানে থাকিস। একটা কথা কেউ জানে না, সেটা তোকেই বলছি আমি। আমার সঙ্গে একজনের আলাপ হয়েছে, ওর নাম সুস্মিত সেনগুপ্ত। তোর বয়সই হবে। যদি একান্তভাবে ওকে খুঁজে না পাস, তখন না হয়। আর যদি খুঁজে পাই? তাহলেও ক্ষতি নেই, ডিভোর্স ফাইল করেছি, কিন্তু তার আগেই তো হারিয়ে গেল। সুধাকে নিয়ে কোনো বক্তব্য আছে? না, আমি যতদূর সম্ভব জানি সুধা ওকে পছন্দ করে। তোর বন্ধু কাম ভাইও সেই পছন্দ করায় আপত্তি করেনি। হয়তো মনে মনে সেও পছন্দ। তুই কিন্তু পছন্দ করেছিলিস, সেটা ভুলিসনি আশা করি। না, তখনও বুঝিনি ও কেমন। জানলে হয়তো বিয়ের জন্য লাফাতাম না। আমরা কেউ কোনো কথা বললাম না।
বেশ কিছুটা নীরবতা পালন করে আমি শান্তভাবে জিজ্ঞেস করলাম, তোর আপাতত প্ল্যান কি? কিছুই না, তুই বল, বলল শ্রীনন্দা। আমি কি করতে পারি দেখি, তোকে জানাচ্ছি না হয়। বেশ, ফোন করিস না আমাকে, আমি তোর ফোনের অপেক্ষায় থাকলাম। চা এলো সবার জন্য। কাপ হাতে নিয়ে অর্ণব জিজ্ঞেস করলো, তুমি কবে যাবে ভাবছো? আমি একটু ভাবলাম। আমি জানি আমাকে আরেকটু খবর নিতে হবে। আমি একবার গিয়ে সুধার সঙ্গে দেখা করব, তার জন্য অর্ণব সংস্থায় যেতে হবে। বললাম, আমি একবার সুধার মুখোমুখি হব, নইলে আসল খবর পাবো না। আচ্ছা, বিজ্ঞানী সংস্থার কোনো খবর জানিস? শ্রীনন্দা না বছরে ইশারায়, তারপর বলল, না, ওর ব্যাপারে কিচ্ছু জানি না। আমি একবার মাত্র গেছিলাম ওই সংস্থায়, সুধার সঙ্গে আলাপ হয়েছিল। মেয়েটা এমনিতে ভালো, তবে ওর সমস্যা একটাই, বয়সে বিশাল বড় লোকের প্রেমে হাবুডুবু খাচ্ছে। তাহলে তো বেশি করে দেখা করতে হবে, নইলে যে রহস্যের সমাধান হবে না। তাহলে তুমি কালই দাদার অফিস যাবে? হ্যাঁ, কালই যাব। তবে তোদের যেতে হবে না, একাই যাব আমি। তোরা গেলে কাজ হবে না আমার। কি ভাবছিস তুই? কি করবি? আপাতত অর্ণবের অফিসে যাব, তারপর যাব রাজস্থান। রাজস্থান? হ্যাঁ, রাজস্থানেই গেছে ও। দেখা যাক, আমাদের কথা ওখানেই শেষ হয়ে যায়। শ্রীনন্দা আর অর্ণ চলে গেল। যাওয়ার আগে শ্রীনন্দার থেকে সুধার নাম্বার নিয়ে নিয়েছিলাম। বিকেলে ফোন করব একবার। 12 তারিখ সন্ধে নাগাদ সুধাকে ফোন করি একবার। সে আদবে বাঙালি নয়, দক্ষিণ ভারতের লোক। তার পুরো নাম সুধা বিশ্বনাথন, বাড়ি মাদ্রাজে, কিন্তু জন্ম কলকাতায়। আমার নাম শুনে সে বলল, ও, আপনি অংশুমান রায়? আমি আপনার মস্ত বড় ফ্যান। কি কারণে ফোন করেছি সেটা বলতেই সুধা আমাকে বলল, ওহো, আই ওয়াজ মাই প্ল্যান টু। আমিও রাজস্থান যাব ভেবেছিলাম, কিন্তু ঠিক সাহস পাচ্ছিলাম না। আপনার সঙ্গে কি আমি যেতে পারি? আপনার যদি কোনো আপত্তি না থাকে। আমি হাসি মুখে সুধার উদ্দেশ্যে নরম স্বরে বললাম, আমার কোনো আপত্তি নেই, কিন্তু রাজস্থানে তো আর একটা মরুভূমি নয়, কাজে খুঁজতে কিন্তু সময় লাগবে। আশা করি বিরক্ত হবেন না। আমি আপত্তি করব না, কারণ সুধা বিশ্বনাথন আমার মিসিং লিঙ্ক। সুধা না থাকলে অর্ণকে খুঁজে পাওয়া যাবে না। আমার কথা শুনে অন্যদিকে সুধা হাসলো। হাসির শব্দ শুনলাম। সুধা বলল, জায়গার খোঁজ আমার 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 কাছে আছে। অর্ণদাই দিয়ে গেছিল সেই জায়গার হদিশ। কাজের জায়গার রহস্য ভেদ করতে আপনাকে আমার লাগবেই মিস্টার রায়। ইউ নিড মাই হেল্প। কথাটা যে আগে ভাবেনি তা কিন্তু নয়। সুধা আমার কাজে লাগবে, তাই ওকে সঙ্গে নিতামই। তাহলে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি, আপনি চলুন আমার সঙ্গে। আমি হাসি মুখে বললাম কথাটা। আপনি গেলে কিন্তু খুশি হব। সুধা আবার হাসলো আমার কথা শুনে। হাসি না থামিয়ে সুধা বলল, আমি এমনিই আপনাকে যেতে বলতাম মিস্টার রায়। আই রিয়েলি লাইক ইউর প্রেজেন্স। উইল ইউ কাম উইথ মি? আমি 2টো টিকিট কেটে নিচ্ছি। ট্রেনে না গিয়ে প্লেনে চলে যায়, তাতে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাব। আমি রাজি হয়ে গেছি। আজ ভোরবেলা নেতাজি সুভাষচন্দ্র বোস বিমানবন্দরে সুধার সঙ্গে দেখা হওয়ার কথা। আমাদের ফ্লাইট বেলা 1টায়।
1:45 নাগাদ সুধার সঙ্গে দেখা হয়েছে। সুধার বয়স 22, অর্ণর চেয়ে বছর 5 ছোট। আমাকে অপেক্ষাই করতে হয়নি। আমি পৌঁছানো মাত্র দেখি সুধা দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, আমি 15 মিনিট ধরে অপেক্ষা করছি, চলুন সব ফর্মালিটিস ছাড়া যাক। কথা না বাড়িয়ে সুধা বিশ্বনাথনের পাশাপাশি চলতে লাগলাম। সব ফর্মালিটিস সেরে নিয়ে ব্যাগ লাগেজেস জমা দিয়ে আমরা প্লেনে উঠলাম। Ladies and gentlemen, I am Chandra Roy Sen. Welcome to flight JT9D98456, departing from Netaji Subhash Chandra Bose International Airport to Jaipur International Airport. Please fasten your seatbelts and follow the instructions for the rest of the journey. Have a safe journey. Thank you. আমাদের পাশাপাশি জায়গায় সিট পড়েছিল, সেখানে আমাদের কথাবার্তা সেরে নিলাম। সুধা বিশ্বনাথনই একমাত্র ব্যক্তি যিনি বয়সে কমানোর ব্যাপারটা জানতেন। এই আবিষ্কারের ব্যাপারে কাউকে আর জানতে দেয়নি অর্ণ, বা জানাতেও চায়নি। সুধার বয়স যে 22 সেটা আগেই বলেছি। গায়ের রং চাপা, বরণে জিন্স আর টি শার্ট, চোখের নীল রঙের মণি। এবার সেটা লেন্স নাকি আসল সেটা বুঝলাম না। বাঁ হাতের ঘড়িটা বিদেশি, সেটা নাকি অর্ণই এনে দিয়েছিল। সুধা বলল, আমি ছিলাম অর্ণদার সব থেকে কাছের মানুষ। আপনি নিশ্চয়ই জানেন ওনার সাংসারিক জীবন ভালো ছিল না। সেই সব কথাই আমার সঙ্গে শেয়ার করতো অর্ণদা। Even he decided to file a divorce against his wife, and after that he will marry me. শেষ কথাটায় অবাক হলাম না। সেদিনই তো শ্রীনন্দা বলছিল ডিভোর্সের কথা। আপনি নিজে কি ওর সংসার ভাঙতে চেয়েছিলেন? নিজে থেকে চাইনি নিশ্চয়, তবে আমরা একে অন্যকে ভালোবাসতাম। And you know what? শ্রীনন্দা তো ওর পছন্দ ছিল না। কেন আপনি জানতেন না? আপনি তো ওদের মিউচুয়াল ফ্রেন্ডে ছিলেন, ইভেন এখনো আছেন। জানি, আমি হয়তো আপনার থেকে বেশি জানি, আর সেটাই হয়তো আমার অসুবিধা। অসুবিধা মেবি? অবাক হলাম না শুনে। তবে অর্ণদার বাড়ির লোক বোধহয় মেনে নেয়নি। ওদের কাছে এজ ম্যাটার্স দ্য মোস্ট, হুইচ ইজ ভেরি মাচ অবভিয়াসলি। বোঝে তো সবই। বুঝি, কিন্তু সম্পর্কের ভবিষ্যৎ সেটা নিয়ে ভেবেছেন? ভাবিনি, ভাবতে শুরু করেছিলাম। তারপরই এমন অঘটন। যদি কিছু হয়ে যায়, জানি না কি করব। এখন আমি পূর্ণিমা রাতে দাঁড়িয়ে আছি। চাঁদের আলোয় দেখা যাচ্ছে অনেকটাই, কিন্তু সবটা নয় একদমই। শ্রীনন্দা আর অর্ণ দুজনেই নিজেদের জীবন সাজিয়ে নিচ্ছিল নিজেদের মতো। একজন সুধার সঙ্গে, আর অন্যজন এখন থাকছে সব কথা। রাজস্থানে গিয়ে অর্ণকে খুঁজে বার করতে হবে। ধৈর্য লাগবে, অসীম ধৈর্য। সেটা আমার যথেষ্ট আছে। এখন দেখার সুধার সেই ধৈর্য আছে কিনা। প্রশ্ন করলাম, আমরা উঠছি কোথায়? হোটেল প্যালেস ভিউ, একদম প্রপার জয়পুর শহরের মাঝেই হোটেল। লোক থাকবে এয়ারপোর্টে। লোক? ডু ইউ নো দ্যাট পারসন? Oh yes, I know him very well. আমি বলে দিয়েছিলাম যে আমরা আসছি। অর্ণকে কোথায় খুঁজবো? পুষ্কর ডিজার্ট। অর্ণদা ওখানেই কাটিয়েছে শেষ 3 মাস। আমার মন বলছে যা হবার ওখানেই হবে। আপনি খুব নিশ্চিত মনে হচ্ছে। নট এক্স্যাক্টলি। যে এক্সপেরিমেন্টের জন্য এসেছে ও, সেটা নিজের ওপরে করেছে। জানি না তার ফল কি হলো। আমার টেনশন হচ্ছে ওই রেজাল্ট নিয়েই। তারপর আর কথা হয়নি। বাকিটা রাজস্থানে গিয়েই দেখা যাবে না হয়।
16ই অক্টোবর রাত 9টা। বেলা 3টে নাগাদ হোটেলে চেক ইন করি। সুধার সেই পরিচিত ব্যক্তি বিমানবন্দরে আমাদের নিতে এসেছিল। সেই ব্যক্তি আদবে মধ্যবয়স্ক, বয়স 50 কি 55 হবে। নাম আদিত্য কাপুর। চোখে চৌকো ফ্রেমের চশমা, গায়ের রং ফর্সা, পরনে সাদা পাঞ্জাবি আর নীল জিন্স, হাতে সোনার জল রঙের ঘড়ি। লোকটার আদি বাড়ি পেশোয়ার, কিন্তু স্বাধীনতার পর থেকেই এখানে আছে। রাজস্থানে প্রায় 10 পুরুষের বাস। আমাদের দেখেই ভারী গলায় বলে উঠলেন, ওয়েলকাম টু রাজস্থান। সুধাকে তো বটেই, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমি। সুধা আমার সঙ্গে পরিচয় করিয়ে দিল আর বলল কি জন্য আমি এখানে এসেছি। ইতিমধ্যে গাড়িতে উঠে পড়েছি। সবকিছু শুনে আদিত্য কাপুর বললেন, এখন খুঁজেও আদৌ কি কোনো লাভ হবে মিস্টার রয়? মিস্টার চৌধুরী হারিয়ে গিয়েছেন মাস 3 হলো। এতদিন বাদে এসে সত্যিই কোনো লাভ হবে? এর উত্তরে আমি কেবল একটা কথাই বললাম, দেখুন, চেষ্টা করতে তো ক্ষতি নেই। আমি কর্মে বিশ্বাসী, আর কিছু না। মিস্টার কাপুর কিছু বললেন না, জানলার বাইরে মুখ করে বসে থাকলেন। আমরা যে হোটেলে রয়েছি সেটার নাম যে হোটেল প্যালেস, সেটা আগেই বলেছি, এবং বাস্তবে এটা সত্যিই প্যালেস। হয়তো কোনো রাজার রাজমহল ছিল এটা। আদিত্য কাপুরই এই হোটেলের ব্যবস্থা করেছে। হোটেলের মাঝখানে একটা মাঠ এবং সেই মাঠে দোলনা ঝুলছে। এই মাঠকে ঘিরে 4 কোণা বিল্ডিং। এই বিল্ডিং এর বাঁ দিকের একটা ঘরে থাকছি আমি, অন্যটায় থাকছি সুধা। হোটেলের বারান্দায় চা খেতে খেতে আমরা 3 জন গল্প করছিলাম। তখনই শুনলাম আজ রাত এবং কাল সারা দিনটা এই হোটেলে কাটিয়ে পরশু ভোরে আমরা পুষ্কর রওনা হব। একদিন থাকার কারণ জিজ্ঞেস করায় মিস্টার কাপুর বললেন, গাড়ির ব্যবস্থা করে উঠতে পারিনি। এত লাস্ট মোমেন্টে জানালো সুধা কাল সকালটা গাড়ি বুক করতেই চলে যাবে, তাই আর কি কালকের দিনটা থেকে যেতে বললাম। সুধা জিজ্ঞেস করলো, আমরা যে জায়গায় যাচ্ছি সেটা কতটা ইন্টেরিয়ারে? বেশ অনেকটাই ইন্টেরিয়ার আছে। আমরা যেখানে যাচ্ছি সেটা ট্যুরিস্ট অ্যান্ড স্পটের থেকে আরও 30 মাইল দূরে। কিছু নিচু শ্রেণীর আদিবাসীর বাস আছে, তাছাড়া আর কিছুই নেই। বাজার দোকান সব অনেকটা হেঁটে শহর থেকেই করে নিয়ে যায় ওরা। বেশ ইন্টারেস্টিং জায়গা তো, আমি বললাম। ইন্টারেস্টিং ইনডিড। তবে সাধারণ মানুষ ওখানে একটা রাতও কাটাতে পারে না। আপনারাও পারবেন কি না তা নিয়ে সন্দেহ আছে মিস্টার রয়। কেন সন্দেহ কিসের? ওখানে তাঁবুতে থাকতে হবে, বাথরুম পাবেন না, খোলা আকাশের নিচে স্নান, এবং মানে বুঝতেই তো পারছেন কি বলতে চাইছি। স্নান করা আমার পক্ষে অসুবিধা হবে না, তবে সুধা সেটা পারবে কিনা সেটা ভাবার বিষয় অবশ্যই। I don't have any problem. ভেবে বলছেন তো? আমি প্রশ্ন করলাম হাসি মুখে, আর উত্তরে সুধা বলল, হ্যাঁ ভেবেই বলছি, মানিয়ে নেব আমি, তো আমার জন্য অসুবিধা হবে না। আমরা কিছুক্ষণ চুপ করে থাকলাম। তারপর সুধাই বলল, দ্য সিগারেট চলে মিস্টার রায়? আমি হ্যাঁ বুঝিয়ে দিলাম, আর তারপরে প্যান্টের পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বাড়িয়ে দিল সুধা। দেখলাম 555। অবাক হই আমি জিজ্ঞেস করলাম, এত চড়া ব্র্যান্ড খান? প্রেশার কমাতে এটাই হেল্প করে। ও ব্র্যান্ডটি আবার আমার চলে না। আমার কাছে ফরচুনা আছে, চলবে? হাসি মুখে বললেন আদিত্য কাপুর। ওনার হাতে ফরচুনার একটা প্যাকেট ধরা আছে দেখলাম আর চোখে। আমি ফরচুনাটাই খাই, দিন। কিন্তু সবার আগে আপনি করাটা বন্ধ করুন। সিগারেট ধরিয়ে সুধা বলল, ইট ফিলস সামথিং ওড। ইট ফিলস অড টু মি টু। একদিনের পরিচয় একটা অচেনা মেয়েকে তুমি বলা কি ঠিক? দ্যাটস নট এ ডিল। আমি বয়সে অনেক ছোট, আর আপনার বোনের মতো, কাজেই বোনকে কেউ আপনি বলে না। যদি বলেছেন
তবে হাত মুখ একসঙ্গে চলবে আমার। মেয়েটার মধ্যে অদ্ভুত এক মায়া আছে, একটা পাগলামও আছে ওর কথার মধ্যে। খুব তাড়াতাড়ি সবাইকে নিজের করে নিতে পারে মেয়েটা। এই গুণ সবার মধ্যে কিন্তু থাকে না। একটা কাজের কথা সেরে ফেলা ভালো। বললাম, পরশু আমরা কোন গাড়িতে যাচ্ছি? আদিত্য কাপুর ভেবে নিয়ে বললেন, একটা জিপের ব্যবস্থা করব, কারণ মরুভূমির মধ্যে এমনি গাড়ি তো চলবে না। সেক্ষেত্রে জিপই একমাত্র গাড়ি যা সেফলি পৌঁছে দেবে। ব্যাপারটা শুনে মনে মনে বেশ উত্তেজিত হয়ে উঠেছিলাম। দারুণ ব্যাপার মনে হচ্ছে এটা। কতদিন থাকতে হবে তা জানি না, কিন্তু যতদিনই থাকি না কেন নতুন একটা অভিজ্ঞতা হবে। আর সেই দারুণ অভিজ্ঞতা আমাকে টানছে, যেমন প্রতিবার টানে অন্য রহস্যের ব্যাপারেও। অক্টোবর সন্ধ্যে 7টা। সকাল 6টা নাগাদ হোটেল থেকে চেক আউট করেছিলাম। প্রায় 8 ঘন্টা ট্রাভেল করে আমাদের গন্তব্যে পৌঁছেছি। আমাদের গন্তব্য পুষ্করের মরু অঞ্চল। আদিত্য কাপুর ঠিকই বলেছিলেন, শেষ টুরিস্ট স্পট থেকে এই জায়গা প্রায় 30 কিলোমিটার দূরে। যেখানে এসে দাঁড়িয়েছি সেখানে কেউ ছিল বলে তো মনে হচ্ছে না। মাঝে 3 মাস কেটে গেছে। কোনো ক্লু থাকবে এটা ভাবাও ভুল। আদিত্য কাপুর বললেন অর্ণ এখানেই ছিল, তবে তার শেষ পরিণতি সে জানে না, কারণ অর্ণ ওকে থাকতে দেয়নি। তবে আপনাদের সঙ্গে থাকছি, পূর্ব অভিজ্ঞতা খারাপ, তা বুঝতেই পারছেন। এই কথার কোনো প্রতিবাদ করলাম না। আমি একাই থাকতে চাইছিলাম, কিন্তু আদিত্যর কথাও তো ফেলে দেওয়ার মতন না। যদিও আদিত্য কাপুর থাকলে তদন্তের যে খুব সুবিধা হবে তা বলবো না। তাবু ফেলা হলো, সব বন্দোবস্তও করা হলো। আমি ভাবলাম এই অঞ্চলটা ঘুরে দেখে আসি একবার। গরম আছে বটে, কিন্তু দিনের আলোয় সব কিছু পরিষ্কার হওয়ার চান্সও খুব। আমি একাই বেরিয়ে পড়লাম। আদিত্য কাপুর বললেন বেশি দূর যেন না যাই। আমার প্রয়োজনও ছিল না বেশি দূরে যাওয়ার, কারণ মন বলছিল যদি অন্য কিছু করে থাকে তবে কাছাকাছির মধ্যেই করবে। কিন্তু যতটুকু ঘুরে দেখলাম মানুষ তো দূর, বৈজ্ঞানিক কীর্তিকলাপের একটা ছোঁয়াও দেখতে পেলাম না। অর্ণ সত্যি পুষ্করে ছিল তো? এই বিষয়ে আমার মনে বেশ সন্দেহ জাগছে। হয়তো সে রাজস্থানের অন্য কোনো অংশে নিজের রিসার্চ চালাচ্ছে, কিন্তু ঠিক কোন অংশে? ফিরে এসে কথাটা সুধাকে বললাম। আমার কথা শুনে সুধা বলল, অন্নদা ভুল খবর দেবে বলে মনে হয় না, কারণ অন্নদা যা করবে সেটাই আমি ছাড়া ওর গতি ছিল না। কিন্তু আদিত্য কাপুর মনে করেন যে এখানে থেকে কোনো লাভ হবে না। শুধু সুধার মুখের দিকে তাকিয়ে তিনি কিছু বলতে পারছেন না। আমাকে দেখে আদিত্য কাপুর হেসে উঠে বললেন, আপনার জন্যই প্রতীক্ষা করছিলাম, এতক্ষণ যে ঘুরলেন, ঢুঁড়কে কুছ মিলা? আমি উত্তর দিলাম না, বরং সুধাকে আমি আমার মনের কথা বললাম, আর সুধা নিজের উত্তর শোনালো। আমি কোনো উত্তর দিইনি বটে, কিন্তু এটা আমি ঠিক করে নিয়েছিলাম যে কিছুদিন মরুভূমিতে কাটিয়ে যাব। আপাতত সভ্যতার সঙ্গে সব সম্পর্ক শেষ, কিন্তু খাবার চিন্তা এখনো যায়নি। 1 মাসের রসদ আছে, দরকার হলে মিস্টার কাপুর আরও কিছুদিনের রসদ আনিয়ে নেবে। যেটা আমি ভাবছি সেটা যদি সত্যি হয় তবে 1 মাস থাকার প্রয়োজন হবে না, কিন্তু যদি ভুল হয় তবে শুধু 1 কেন, বেশ কিছু মাস আমাদের থাকতে হবে। অর্ণ সত্যিই আমাদের মিসগাইড করেছে কিনা জানি না। যদি করে থাকে তার আসল কারণ আমাদের জানা নেই। দেখাই যাক না কপালে কি লেখা আছে। যে কাজে আমি এসেছি সেটা শেষ না করে যাই কিভাবে? যদি আমি হেরে যাই
আমার লেখা লোকে পড়বে কেন? 19 অক্টোবর বেলা 12টা। ঘন্টা দুয়েক আগে আমি আর সুধা কফি খাচ্ছিলাম। সকাল 8টার মধ্যে ব্রেকফাস্ট হয়ে গিয়েছিল। সকালে একটু ঘুরে এসে কফি খাচ্ছি, ঠিক তখনই মিস্টার কাপুরের সঙ্গে কিছু স্থানীয় মানুষ এলেন। আদিত্য কাপুর বললেন, এরা আপনাদের সঙ্গে দেখা করতে চায়। আমি বললাম আপনারা ব্যস্ত আছেন, কিন্তু এরা বলল এদের নাকি দরকার আছে। এরা সবাই ওই দেহাতির দল। সবার বয়স কম বেশি 30 বা 32-এর মধ্যেই। এরা কেউ হিন্দি ছাড়া কোনো ভাষাই বোঝে না, কাজেই হিন্দি ছাড়া গতি নেই। আমি সেরম ভালো হিন্দি বলি না, সুধার হিন্দিও ভাঙা ভাঙা, কাজেই আদিত্য কাপুর ছাড়া আমাদের গতি নেই সেটা বুঝতেই পারছি। মোটামুটি ভাঙা ভাঙা হিন্দিতেই প্রশ্ন করলাম, কি ব্যাপার? আমার প্রশ্ন শুনে মুন্ডা জাতীয় লোক এগিয়ে এসে বলল, आप लोग क्या बंगाल से हो साहब? কি করে জানলেন? অবাক হয়ে প্রশ্ন করলাম। साहब 3 महीना पहले एक साहब आए थे, वो साहब भी ऐसे ही भांगा भांगा हिंदी बोलें और आप भी ऐसे ही हिंदी बोलें, तो वो देख के ही हम समझ गए कि आप भी बंगाल से हो। বেশ বুদ্ধিমত্তার ছাপ আছে লোকটার কথার মধ্যে। এই বুদ্ধি কাজে লাগাতে হবে আমাদের। লোকটা এক্ষুনি কি যেন বলল, এক বাঙালি বাবু এসেছিল এখানে। তার মানে আমি যে ভাবছি সেটাই সত্যি কথা। অর্ণ সত্যি এখানে এসেছিল। আমি বুঝলাম আমার আর সুধার মনের অবস্থা একই। এবারে প্রশ্নটা করলো সুধা, आप जिसकी बात कर रहे थे वो क्या इधर ही ठहरे थे? মুন্ডাদি জানালেন যে এখানেই সে ছিল। সেই লোকটা কি করত তা ওরা বুঝতো না। I was right. প্রথমে চাপা গলায়, তারপর উত্তেজিত হয়ে কথাটা বলল সুধা। দাদা, তাহলে সত্যিই অর্ণদা এখানে ছিল। I was right about that. আমি উত্তেজিত ভাবটা প্রকাশ করলাম না। সূত্র যখন পেয়েছি সেটা নিয়ে কাজ করা উচিত। এটা জানতে পারলাম যে অর্ণ ওদেরই তত্ত্বাবধানে ছিল, কিন্তু হঠাৎ করেই সে নিরুদ্দেশ হয়ে যায়। কোথায় যায় সেটা কেউ জানে না। আমরা তো হালই ছেড়ে দিয়েছিলাম অন্যর ব্যাপারে। এইভাবে যে আবার কাজ শুরু করতে পারবো সেটা সত্যিই আশা করিনি। আমি লোকগুলোকে বসালাম। তারা বসলো আমাদের থেকে ঠিক 3-4 হাত দূরে। আমি প্রশ্ন করলাম, আচ্ছা ওই ভদ্রলোক ঠিক কি কাজ করতেন? এবারও কথা বললেন সেই মুন্ডা। এনার নাম গোবিন্দ। তিনি শান্তভাবে একটু ভেবে নিয়ে উত্তর দিলেন, কি যেন লিখতেন और हर एक रंग का पानी मिलातें। আচ্ছা, তার মানে বৈজ্ঞানিক প্রক্রিয়া। এখানে সত্যি রিসার্চ করছিল। এবার সুধা জিজ্ঞেস করলো, আপনারা সত্যি ওর শেষ পরিণতি জানেন না? नहीं मेम साहब, जानी ना, हम सच में नहीं जानते। ভেবে দেখুন না। তবু না বোঝালেন গোবিন্দ মুন্ডা। সুধা ভেঙে পড়ল। মুন্ডা আমার দিকে তাকিয়ে বললেন, আমাদের সাথে একবার আসবেন সাহেব? আপত্তি করলাম না, দেখা যাক কি পাওয়া যায়। 19 অক্টোবর রাত 9টা। যা ঘটনার সম্মুখীন হলাম সেটা আমাদের বিস্মিত করেছে। আমাদের তাঁবু থেকে মুন্ডাদের তাঁবু মিনিট 10-এর হাঁটা পথ। কালো প্লাস্টিক দিয়ে তৈরি এই তাঁবুগুলো 5 মাইল বিস্তৃত ও তাঁবুর সারি। সব মিলিয়ে 20টা তাঁবু আছে। প্রতিটা তাঁবুতেই কেউ না কেউ থাকে, তবে শেষ তাঁবুটা হয়তো ডাক্তারখানা হিসেবে ব্যবহার করা হয়, কারণ সেখানে ওষুধ আর ডাক্তারির কিছু জিনিস রাখা আছে। একটা বাচ্চা ছেলে শুয়ে আছে সেখানে। সেই বাচ্চাটাকে কিছু স্থানীয় লোক স্থানীয় ওষুধ খাওয়াচ্ছে। কি ওষুধ ওগুলো? কথাটা জিজ্ঞেস করাতেই মুন্ডা বললেন, वो सब यहाँ का औषध है साहब, पेड़ से बना हुआ दवाई है ये। মরুভূমির মধ্যে গাছ? ব্যাপারটা অবাক লাগলো। এর উত্তর পেলাম আদিত্য কাপুরের থেকে।
এখানে আসার সময় যে কাটা গাছ আর ফণি মনসার গাছ দেখলেন, সেই গাছগুলো থেকেই এই ওষুধ বানানো হয়। আমি আবার দেখলাম তাঁবুর ভেতরে যে বাচ্চাটা শুয়ে আছে সে এদের কারুর ছেলে নয়। ভেতরে এলাম আমরা। কেমন একটা খটকা লাগছে মনে। সে বাঙালি কিনা জানি না, কিন্তু সে কোনো ভদ্র ঘরের ছেলে। কিন্তু বাচ্চাটাকে এত চেনা চেনা কেন লাগছে? মনে হচ্ছে বাচ্চাটাকে আমি চিনি, কিন্তু সে যে কে তা মনে করতে পারছি না। এরই মধ্যে সুধা গোবিন্দ মুন্ডাকে জিজ্ঞেস করলো, একে পেলেন কোথায়? ये आप लोगों का बच्चा तो लगता नहीं। মুন্ডা জানালো আমরা যেখানে তাঁবু পেতেছি সেখানেই এই বাচ্চাটাকে কুড়িয়ে পেয়েছে ওরা। ওদের বিশ্বাস অর্ণর সঙ্গেই এই বাচ্চাটা এসেছিল, কিন্তু তাঁবুর ভেতরে থাকার দরুন একে ওরা দেখেনি। পরে অর্ণ হারিয়ে যাওয়ায় বাচ্চাটা ফিরতে পারেনি আর। উত্তরটা আমার মনে নতুন খটকার জন্ম দিল, যদিও সেটা এখন প্রকাশ করা উচিত হবে না, কিন্তু সেটা সত্যি কিনা দেখা দরকার আগে। আমি ধীর পায়ে এগিয়ে গিয়ে বাচ্চাটার সামনে বসলাম। তারপর নরম স্বরে ডাকলাম, অর্ণ। এই নাম ধরে ডাকার পরে প্রতিক্রিয়া যেটা হলো সেটা কিছুটা হলেও আন্দাজ করেছিলাম। আমার মুখে অর্ণ নামটা শুনে ঝট করে ফিরে তাকালো বাচ্চাটা, আর আমিও বুঝে গেলাম আমি একদম ঠিক জায়গায় তীরটা বিঁধেছি। My goodness, Mr. Roy, how does you know that this could be? এইটুকু বলে সুধা থেমে গেল। আদিত্য কাপুরও অবাক। পুরো ব্যাপারটা জানার পরেও মাথায় আসেনি এটা? আমি ইডিয়েট, ফুল, রাবিশ। নিজেকে ধিক্কার দিল সুধা। আমি আবার নরম সুরে শান্ত গলায় ওকে প্রশ্ন করলাম, তুই কি করিস? থাকিস কোথায়? ক্যামেলাইট স্কুলে ক্লাস 9-এ পড়ি। তুই কনভেন্ট স্টুডেন্ট? হ্যাঁ। তার মানে হিসেব মতন অর্ণর এখন 13 বছর বয়স। আর ও যে বয়সে দাঁড়িয়ে আছে সেই বয়সে দাঁড়িয়ে আমাকে চেনার কথা নয়, কারণ আমি আর অর্ণ ছিলাম কলেজের বন্ধু, আর ও আমাদের পাড়ায় এসেছে যখন ও সবে উচ্চ মাধ্যমিক পাশ করেছে। আমি তাও জিজ্ঞেস করলাম, তুই অংশুমান রায় বলে কাউকে চিনিস? অর্ণ ইশারায় না বুঝিয়ে দিল। আমি উঠে দাঁড়িয়ে গোবিন্দ মুন্ডা ও সুধার দিকে তাকালাম। তারপর খুব চাপা গলায় বললাম, অর্ণ এখানেই থাকুক। ও যে স্টেজে আছে, না পারবে আমাকে চিনতে, না পারবে সুধাকে চিনতে। সুধা জিজ্ঞেস করলো, অন্নদার এখন বয়স কত? আর ওষুধ কি কাজ করছে? আমি হ্যাঁ বুঝিয়ে বললাম, ওর বয়স এখন 13। Neither he will recognize me nor he will recognize you. Better to leave him here. আর অ্যান্টিডোট যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ তো বয়স কমা বন্ধও হবে না। ইশারায় না বোঝালো সুধা। বলল, না, সে সম্ভব না, আর অ্যান্টিডোট বানাতেও তো সময় লাগবে। গোবিন্দ মুন্ডাকে বললাম, এই আপনাদের কাছেই থাকুক, খাওয়া দাওয়া আর চিকিৎসার ভার আমাদের, ও নিয়ে ভাবতে হবে না আপনাদেরকে। গোবিন্দ মুন্ডা কেবল মাথা দোলালেন। এরপর আদিত্য কাপুর নিজের চেনা এক ডাক্তারকে নিয়ে এলেন। ডাক্তারের নাম পৃথ্বীশ ভাটিয়া। রাজস্থানের বাসিন্দা হলে কি হবে, উনি প্রাণে মনে 16 আনা বাঙালি। অর্ণকে দেখে নিয়ে আমাকে নিয়ে বাইরে এলেন। তারপর বললেন, মিস্টার রায়, আমি কিন্তু ভালো বুঝছি না। কেন ডক্টর ভাটিয়া? উনি কিন্তু আর বেশি দিন নেই। কি বলছেন কি? আমি স্তম্ভিত, বিস্মিত। ইয়েস মিস্টার রায়, ইটস ট্রু। কিন্তু মৃত্যুর কারণ? সে তো আরও অদ্ভুত মিস্টার রায়। কোনো এক অলৌকিক প্রক্রিয়ায় ওনার শরীর, মন, মস্তিষ্ক সব কিছুর বয়স কমে গেছে। উনি আর এখন 2024-এ নেই। ওনার মানসিকতা চলে গেছে সেই 17 বছর আগে।
ভেরি স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। বিস্মিত হতবাক হয়ে গেলাম, কোনো কথা বলার উপায় থাকলো না। ডক্টর ভাটিয়া কি বলছিলেন তা আবঝা আবঝা কানে আসছিল আমার আর অর্ণর কাটানো সময়গুলো বড্ড মনে পড়ছে। একজন অসুস্থ মানুষের সেবা কি এরা করতে পারে বলুন? But still, let's hope for a miracle. আসি এখন। চলে গেলেন ডক্টর ভাটিয়া। ধীর পায়ে গিয়ে সুধাকে ডাকলাম, তারপর ফিরে এলাম আমাদের তাঁবুতে। অবশ্য মনে আমার শান্তি ছিল না মোটেই। সুধা জিজ্ঞেস করেছিল, কি বললেন ডক্টর ভাটিয়া? যা বলার ছিল তাই বললেন। অন্নদার বেশি দিন নেই, তাই তো? এর থেকে বেশি কিছু বলতে পারলাম না। অর্ণর অদ্ভুত একটা স্বভাব ছিল, অবশ্য সেটাকে থিওরিও বলা যায়। আমরা সবাইকে আনন্দ দিতে চাইতাম, কিন্তু অর্ণ চাইতো মানুষকে দুঃখ দিতে। ও বলতো, ভাই আমি সবার দুঃখের কারণ হব। সবাই যদি আনন্দ দেয় তবে দুঃখ কে দেবে? আই শুড বি দ্য এক্সেপশন। আজ কত মানুষ ওর জন্য কষ্ট পাচ্ছে, সেটা বোঝার ক্ষমতা যদি অর্ণর এখন থাকতো। জানি না ও আর কদিন এই দুনিয়ায় আছে, কিন্তু যে কটা দিন আছে ভালো থাকুক এই কামনা করি। বাইশে অক্টোবর সন্ধ্যে 6টা। অর্ণ চলে গেল। আমি নিজের বন্ধুকে বাঁচাতে পারলাম না। ওর চিন্তা ভাবনা বৈজ্ঞানিকের মতো ছিল না, বরং এক 13 বছরের মতো হয়ে গেছিল। এটা কিভাবে সম্ভব হলো তা বুঝতে পারিনি আজও। গত পরশু অর্থাৎ 20 তারিখ বিকেল 4টে নাগাদ গোবিন্দ মুন্ডা দৌড়ে আসে আমাদের কাছে। তখন আমি আর সুধা কফি খাচ্ছিলাম। একটু দূরে আদিত্য কাপুরও কফি খাচ্ছিলেন। सब जल्दी आइए सब, वो बच्चा कुछ कर नहीं रहा है, বললেন গোবিন্দ মুন্ডা। मतलब बोलना क्या चाहते हो? বলল সুধা। মুন্ডা যা জানালো তা অনেকটা এরকম, আজ ভোর থেকেই নাকি অর্ণ সাড়া দিচ্ছে না। অনেক ডাকাডাকির পর চোখও খুলছে না। কোনো রকমে কফি শেষ করে আমরা ওদের তাঁবুর দিকে ছুটলাম। আদিত্য কাপুর ছুটলেন ডক্টর ভাটিয়াকে ডেকে আনতে। ডক্টর ভাটিয়া 2 ঘন্টার মধ্যে এসে অর্ণকে পরীক্ষা করে জানিয়ে দিলেন যে অর্ণ আমাদের মধ্যে আর নেই। সুধা কান্নায় ভেঙে পড়ল। আমার চোখও ভিজে গেল জলে। বেশ কিছুক্ষণ কথা বলার কোনো ক্ষমতা ছিল না আমার, হয়তো সুধারও ছিল না। ডক্টর ভাটিয়া উঠে এসে আমাকে বললেন, আমার সঙ্গে আপনি বাইরে চলুন, আমি ডেথ সার্টিফিকেট লিখে দিচ্ছি। আর বডিটাকে তাড়াতাড়ি দাহ করার চেষ্টা করুন, নাহলে বডি পচে যাবে। এত তাড়াতাড়ি পচে যাবে? বেশ অবাক হলাম। আমার মনের অবস্থা বুঝে ডক্টর ভাটিয়া বললেন, ওই দেহে কত কেমিক্যালস ঢুকেছে জানেন আপনি? যা করবেন তাড়াতাড়ি করুন। আর এই নিন। শেষ কথাটা বলেই একটা কাগজ ধরালেন আমার হাতে। আমি সেটা আদিত্য কাপুরকে দিলাম। ওটাই ডেথ সার্টিফিকেট। সেটা হাতে নিয়ে আদিত্য কাপুর বললেন, আমি তাহলে ব্যবস্থা করি, আপনারা এখানে থাকবেন নাকি টেন্টে যাবেন? না, ফিরবো। সুধা চলো। সুধার বোধহয় এখানে থাকার ইচ্ছে ছিল না, সেও ফিরে আসছিল আমার সঙ্গে। কিন্তু গোবিন্দ মুন্ডার साहब ডাকে আমরা ফিরে তাকালাম। আমরা ফিরে তাকাতেই উনি বলে উঠলেন, वो तो আমাদের হিস্সা হয়ে গেছিল साहब। এখন अब हम लोग क्या करेंगे साहब? কোনো কথা বলতে পারলাম না।
কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বেরিয়ে এলাম তাঁবু থেকে। নিজেদের তাঁবুতে ফিরে এসে সুধা বাইরের চেয়ারে বসে থাকলো। আমি ওর দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, কফি খাবে? কোনো উত্তর দিল না সুধা, চুপ করে বসে থাকলো। উত্তর না পেয়ে আমি 2 কাপ কফি করে নিয়ে এলাম। তারপর বসলাম সুধার পাশে। 1 কাপ বাড়িয়ে দিলাম ওর দিকে। সেটা আমার হাত থেকে নিতেই প্রশ্ন করলাম, কষ্ট হচ্ছে না খুব? স্বাভাবিক। আমার এই কথার উত্তর দিল না সুধা, শুধু বলল, সবকিছু কেমন যেন তাড়াতাড়ি হয়ে গেল না দাদা? কালই অন্নদাকে খুঁজে পেলাম, আজই সব শেষ হয়ে গেল। এর উত্তর আমার কাছেও নেই, তাই চুপ করে থাকলাম আমি। বেশ কিছুক্ষণ ধরে আমাকে চুপ দেখে শুধু হালকা এবং মিষ্টি হেসে বলল, উত্তর না থাকলে আপনি এভাবে চুপ থাকেন বুঝি? না, তেমন না, তবে কিছু কিছু ঘটনার পর বোধহয় চুপ থাকাই শ্রেয়। সেই জন্যই এখন কথা বলতে ইচ্ছে করছে না। একদিক দিয়ে ভালোই হলো জানেন, অন্নদাকে এমন অবস্থায় আমি দেখতে পারতাম না। যা হয় ভালোর জন্যই হয়, মানো তো এটা? হ্যাঁ, সেটা আমি মানি। কথাটা বলে সুধা হাসলো। সুধার হাসিটা বেশ মিষ্টি, হাসলে ওর মুখ আরো সুন্দর লাগে। সুধার ব্যাপারে যে কথাটা আমি শুনেছিলাম সেটা যে একদম ভুল তা নয়, তাই ওর কথা শুনেই বুঝলাম। আমি একটা প্রশ্ন না করে পারলাম না, জিজ্ঞেস করলাম, কিন্তু এই বয়স কমে যাওয়া এবং দেহের আয়তন কমে যাওয়ার ওষুধ ও নিজের ওপর প্রয়োগ কেন করলো, সে ব্যাপারে কিছু জানো? সুধা আগে না বোঝালো ইশারায়, তারপর বলল, দ্যাট আই ডোন্ট নো, কিন্তু নিজের প্রতি একটা হতাশা জন্মেছিল অন্নদার। সেটা কেন তা আমি জানি না। হতাশা? কই, আমি এ ব্যাপারে কিছু জানতাম না তো। উত্তরে সুধা বলল, আপনার জানার কথাও নয় সেটা। অবশ্য একটা কথা আমি মন থেকে বিশ্বাস করি, আমার কপালে যদি না থাকে তবে ভালোবাসা আমি পাবো না। অন্নদা হয়তো আমার কপালে ছিল না, কি আর করা যাবে বলুন? একটা যেন হতাশার সুর খুঁজে পেলাম। বললাম, মন থেকে বললে তো এটা? মন থেকেই বললাম। এরকম ধরনের ঘটনা মানুষকে শিক্ষা দিয়ে যায়, আর এরকম শিক্ষা খুব দরকার আমাদের। কথাটা বলেই উঠে দাঁড়িয়ে তাঁবুর দিকে হাঁটা লাগালো। চলে যাচ্ছে দেখে জিজ্ঞেস করলাম, চললে নাকি? সুধা ফিরে দাঁড়িয়ে বলল, হ্যাঁ যাই, কাল ভোরবেলা উঠে আবার বেরোতে হবে, তাড়াতাড়ি না শুলে উঠতে পারবো না। সুধা চলে গেল, আর আমি বসে থাকলাম বাইরে। একুশ তারিখ খুব ভোরবেলা তাঁবু থেকে বেরোলাম। ঘড়িতে দেখলাম 4:45 বাজে। সূর্য উঠবে ভাবছে। অর্ণর দাহ কাজ ছেড়ে কাল রাত 2টোর সময় আদিত্য কাপুর ফেরে এসে বলেছিলেন, কিছু ফর্মালিটিস বাকি আছে, বাড়ির লোক হিসাবে আপ লোগों को ये करना पड़ेगा। কোনো অসুবিধা নেই, আমরা করে নেব। আমি বা সুধা কেউ আপত্তি করিনি। আজ সকালে দেখি আমি একমাত্র ব্যক্তি যার ঘুম ভেঙেছে। শান্ত নির্জন পরিবেশ, ঠান্ডা হাওয়া বইছে। গুড মর্নিং। ফিরে দেখি আদিত্য কাপুর। আমি এগিয়ে গেলাম তার দিকে। উনি জিজ্ঞেস করলেন, কাল রাতে ঘুমাননি নাকি? না, ঘুমিয়েছি। একটা কথা ভাবছি জানেন, আজকে কি আমাদের যেতেই হবে? আপনি থাকতে চাইছেন এখানে? মানে কোনো কারণ ছাড়া? বিনা কারণে থাকতে চাইছি না।
শহরে গেলে খুব হট্টগোল। এখন আমাদের মনের যা অবস্থা, এইসব আবার পোষাবে না। বুঝতে পারছি, কিন্তু আদিত্য কাপুর কোথাও এক যেন দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছে। সেই দ্বিধার কারণ আমি বুঝতে পারছিলাম। বললাম, আপনার যদি কোনো অসুবিধা থাকে তো ছেড়ে দিন, আমরা মানিয়ে নেব। আদিত্য কাপুর বললেন, না না, আমি সেটা বলছি না। আসলে গোবিন্দ মুন্ডার দলবল কি শান্তিতে থাকতে দেবে আপনাদের? গোবিন্দ মুন্ডাকে আমি আবার একটু অন্য চোখে দেখেছিলাম, তাই ওনার ব্যাপারে অন্য একটা ধারণা আছে আমার। বললাম, আমি যতটুকু বুঝেছি উনি আর আসবেন না, অন্তত আমার অভিজ্ঞতা তাই বলে। আদিত্য কাপুর কিছু একটা বলতে গিয়ে থেমে গেলেন, কারণ সুধা বাইরে এসেছে। গুড মর্নিং অংশুদা। গুড মর্নিং আদি আঙ্কেল। আমরা প্রীতি শুভেচ্ছা জানাতেই সুধা মিষ্টি হেসে নরম সুরে আমাদের বলল, আমাকে ছাড়া কি গল্প হচ্ছে শুনি? মিস্টার রয় তো থাকতে চাইছেন। তাই? প্রশ্নটা করি আমার দিকে তাকালো সুধা। Did you really wanted to stay, Angshuda? Absolutely. Then cancel the plan for going back in the city. I'm also staying back. মিস্টার কাপুর, আজকের প্ল্যানটা ক্যান্সেলই করুন। আমরা কেউ কোনো কথা বললাম না। নৈশব্দের মধ্যে কেমন জানি এক প্রগাঢ় কান্না বেরিয়ে আসতে চাইছে। সেটা অর্ণ মারা গেছে বলে নাকি এই প্রকৃতির সৌন্দর্যের কারণে তা বুঝলাম না। সূর্য উঠল, রবির কিরণ ছড়িয়ে পড়ল, অন্ধকার কেটে সকাল হলো, রাত গিয়ে নতুন দিন এলো। হয়তো অর্ণ নিজের পরিচয় ছেড়ে অন্য কোনো পরিচয়ের সন্ধান পেয়েছে, সেই পরিচয়তে পাঁচতে গিয়েছে। অর্ণর অভিনয় শেষ, এবার অন্য কোনো চরিত্রের অভিনয় শুরু হবে। হয়তো সে হয়তো মনেও রাখবে না গত জন্মে অংশুমান রায়ের নামে তার এক বন্ধু ছিল। সুধা বলে কেউ তাকে ভালোবাসত। শ্রীনন্দা বলে তার এক স্ত্রী ছিল, এক ভাই ছিল, মা বাবা বন্ধু বান্ধব আত্মীয় পরিজন। না, মনে থাকবে না, কিন্তু আমাদের অর্ণ স্মৃতি থাকবে। অনেক মায়া থাকবে ওর জন্য, অনেক ভালোবাসা থাকবে, শ্রদ্ধা থাকবে। দাদা, আমরা কত বোকা। সুধার কথায় ঘোর কাটলো আমার। কত অল্পতেই ভেঙে পড়ি। এই মায়া কত তুচ্ছ, সেটা না বুঝেই শোক করি। আমরা কতটুকু, এই প্রকৃতি তো সব। আমরা নিজেদের বা অন্যই মানুষদের কত ভালোবাসি, তার চেয়ে অনেক বেশি ভালো প্রকৃতি আমাদের বাসে। তা ঠিক বলেছ, খুব সত্যি কথা। অন্নদার মায়ায় পড়ে গিয়ে আয়রা শোক করছি, কিন্তু কই প্রকৃতির তো কিচ্ছু এসে যাচ্ছে না। সে তো নিজের মতো করে আমাদের সুখ আনন্দ পাম দেবার চেষ্টা করছে। এই যে মরুভূমির মধ্যে সূর্যোদয়, অদ্ভুত সৌন্দর্য, অদ্ভুত এক মাদকতা, এটা তো মনের মধ্যে গেঁথে রাখতেই পারি। কিসের এত মোহ, কিসের এত মায়া? এই সবই যে প্রকৃতির দান অংশুদা। এর কোনো জবাব দিতে পারলাম না, হয়তো এর কোনো সঠিক জবাব হয় না। মানুষের মনে অনেক প্রশ্ন, তার উত্তর পাওয়া খুব কঠিন। কেন এই মোহ, কেন এই মায়া? এর উত্তর পেতে হলে আরো অনেকগুলো বছর কাটাতে হবে, বা হয়তো আরো অনেকবার মানুষ হিসেবে জন্মাতে হবে আমাদের। শেষ হলো আজকের নিবেদন, অংশুমানের পঞ্চম অভিজ্ঞতা ছায়াময়। যদি এই নিবেদনটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে দেবেন আর ছড়িয়ে দেবেন সবার মধ্যে। গল্প পাঠ এবং অংশুমানের ভূমিকায় অনুভব মুখার্জি, মর্ণিকার চরিত্রে মনালী কর্মকার, অর্ণর ভূমিকায় সৌম্য চ্যাটার্জি, সুধার চরিত্রে বৃষ্টি দে, অর্ণবের ভূমিকায় রনিত চ্যাটার্জি, এয়ার হোস্টেস অথবা অ্যানাউন্সারের চরিত্রে মেরিনা গোমস,
আদিত্য কাপুরের ভূমিকায় সঞ্জয় জানা, গোবিন্দ মুন্ডা সুভাষ ব্যানার্জি, ডক্টর ভাটিয়া অনির্বাণ ভট্টাচার্য, শ্রীনন্দার চরিত্রে ঐশী ভট্টাচার্য, গল্পের সূত্রধর আমি সিমরান সেন, কাহিনী সূত্র রচনা দিতিপ্রিয়া রায়, শ্রুতিনাট্যরূপ দিয়েত্তিমা গাঙ্গুলি, সহযোগিতায় সংঘমিত্রা তালুকদার। আর আগামী সোমবার নতুন একটা গল্প নিয়ে আমরা ফিরে আসছি, সাহিত্যের সেরা সময়। সঙ্গে থাকুন। নমস্কার।